আজ চাঁদ রাত, কাল ঈদ। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। চাঁদ রাতের রাজকাহনে আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন ৪ নগরীর ৪ মেয়র। চলুন জেনে নেই মেয়রদের ঈদ ভাবনা কেমন এবং ঈদকে ঘিরে তাদের দায়িত্ব পরিকল্পনা কেমন ঈদ কাটবে মেয়রদের এবং নগর পিতাদের এবং নগরবাসীদের। এবং আজকের আয়োজনে আমি বলছিলাম ৪ জন মেয়র আছেন, যুক্ত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, যুক্ত আছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আমরা এই মুহূর্তে স্ক্রিনে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং তালুকদার আব্দুল খালেক দুজন মেয়রকে দেখতে পাচ্ছি। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা বাকিদেরকেও পেয়ে যাব আমাদের আয়োজনে। আমি শুরুতেই সবার কাছে একটা প্রশ্নই জানতে চাইবো নিশ্চয়ই যে কেমন ঈদ পরিকল্পনা, ঈদ ভাবনা কেমন, ঈদ ব্যবস্থাপনা কেমন এবং এই ব্যবস্থাপনায় মেয়রদের দায়িত্ব কি? আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আপনার কাছ থেকে শুরু করি। জি, আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতিতে এবং রমজান আজকে শেষ রোজা হয়েছে, আগামীকালকে ঈদ। সেই হিসাবে আমাদের সিটি কর্পোরেশনের প্রত্যেকটি নাগরিক তারা যেন নিরাপদে ঈদ করতে পারে স্বাস্থ্যবিধি মেনে। আপনারা জানেন করোনা যে পরিস্থিতি, সেজন্য সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিধি দেওয়া হয়েছে, নিয়ম দেওয়া হয়েছে। সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঠিক একই জিনিসটা আমরা নগরবাসীকে এবং শহরের প্রত্যেকটি নাগরিককে কিন্তু আমরা সচেতন করেছি। আর বিশেষ করে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন সেই জায়গায় 22 থেকে 24 লক্ষ গার্মেন্টস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির কাজ করে সেসব ওয়ার্কার আছেন। অনেকে গ্রামের বাড়িতেও চলে গেছেন, যদিও সরকারের পক্ষ থেকে নিষেধ ছিল কেউ যেন দূরপাল্লায় না যাওয়ার জন্য। তারপরেও কিন্তু বাস্তব যেটা, অনেকেই কিন্তু তার গ্রামের বাড়ি পাড়ি দিয়েছে। সেজন্য আমরা মনে করি হয়তোবা শতভাগ এখানে স্বাস্থ্যবিধিটা মানা হয় নাই, কিন্তু আমাদের শহরের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম সকল মানুষ যেন তার নিয়মটা মেনে চলে। কারণ মানুষ যেমন জীবিকার জন্য যে ছুটছিল এবং জীবনটা রক্ষার জন্য কিন্তু মানুষের সেই সচেতনতা হওয়া উচিত ছিল, কিন্তু সর্বশেষ যেটা দেখা গেছে মানুষ কিন্তু তার কোনো না কোনো অবস্থান দিয়ে তার গ্রামের বাড়ি চলে গেছে। এবং আমরা মনে করি আগামীকালকে ঈদের নামাজটা প্রত্যেকে যদি মসজিদ ভিত্তিক এবং যেসব জায়গাগুলো নির্ধারিত করা হয়েছে তারা যেন সেই জায়গার মধ্যে নামাজটা পড়ে। একসময় আমরা তো ঈদগার মাঠে নামাজ পড়তাম, হাজার হাজার মানুষ একসাথে দেখা হতো, সম্পর্কটা ওই সময় ঈদের উপলক্ষে শুভেচ্ছা বিনিময় হওয়ার যে অবস্থানটা ছিল। কিন্তু এখন মসজিদ ভিত্তিক যেহেতু হয়ে গেছে, স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব মানুষেরকে ইশারায় বা দূর থেকে মানুষের ভালোবাসার যে জায়গাটি তৈরি করা। আমরা আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আমি কি একটা প্রশ্ন করি আপনাকে, যে এই যে ঈদের জামাতের কথা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু পরামর্শ দিয়েছিল খোলা জায়গায় ঈদ জামাতটি করতে, কিন্তু ধর্ম মন্ত্রণালয় বললো মসজিদের ভেতরেই নামাজ হবে স্বাস্থ্যবিধি মেনে। সেই স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে সিটি কর্পোরেশন কেমন ভূমিকায় থাকবে? মানে আপনিই বলছিলেন যে ঈদ যাত্রায় শতভাগ মানানো যায়নি, স্বাস্থ্যবিধি এখানে শতভাগ মানানো যাবে তো? এখানে শতভাগ তো মানতেই হবে, কারণ হচ্ছে সরকারের জন্য তো করোনা না, এটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্যই করোনা। যদি আমার মাধ্যমে এই করোনাটা আসে, আমি হয়তো বা যুবক, হয়তো আমার সেভাবে ক্ষতি না হতে পারে, কিন্তু আমার পিতা মাতা আছে, আমার দাদা দাদি আছে, কিন্তু তাদের জন্য কিন্তু একটি রিস্ক হয়ে যায়। সেই জন্য আমি মনে করি প্রত্যেকটি নাগরিকের, নগরের প্রত্যেকটি মানুষেরই দায়িত্ব হচ্ছে নিজে নিরাপদ থাকা, নিজের পরিবারকে নিরাপদ রাখা। যেটা আপনাদের মিডিয়ারা এবং সাংবাদিকরা সবাই কিন্তু চেষ্টা করছে, প্রচার মাধ্যম কিন্তু বারবারই বলে দিচ্ছে আপনারা যেন স্বাস্থ্য এবং মাস্কটা যেন পরেন, নিয়মটা যেন মেনে চলেন। এর বিকল্প তো এখন আর কোনো পথ নাই। নিজেদের বাঁচার স্বার্থে এবং অর্থনীতির মুক্তির স্বার্থে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। নিশ্চয়ই আমাদের দায়িত্ব, আমরা ঠিক আসলে দায়িত্ববোধটার থেকে সচেতন হতে পারছি না বলেই বারবার সরকারকে মানে দায়িত্বটা দিচ্ছি যেন আমাদেরকে সচেতন করে মানানো যায়, নাগরিকদের মানানো যায়। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের পর আমি তালুকদার আব্দুল খালেক, একই প্রশ্ন আসলে আপনার কাছেও জানতে চাই। ঈদ ব্যবস্থাপনা, আপনাদের দায়িত্ব ঈদ ব্যবস্থাপনাকে মানে একটা ব্যবস্থাপনার মধ্যে আনবার জন্য, এবং একটু ঈদ জামাতের প্রসঙ্গটাও যদি বলেন কেমন হবে, কেমন স্বাস্থ্যবিধি মানানো যাবে? আমি প্রথমেই আপনার মাধ্যমে দেশবাসীকে আমি ঈদের শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আসলে ঈদ একটা খুশির ব্যাপার, কিন্তু আমাদের এই দেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে আমরা গত বছরও এই করোনাকালীন সময় যখন ঈদ, তখন তার আগে আমরা খুলনায় অনেক ভালো ছিলাম, কিন্তু ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে যখন আমাদের এই খুলনায় আসে তখনই আমাদের এই করোনার পরিমাণ বৃদ্ধি পায়, এবং যার কারণে আমরা
খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। এবারও আপনার দ্বিতীয় এই যে কার্যক্রমে দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আপনারা একটা বছর অন্তর্পক্ষে যে যেখানে আছেন সেইখানে থেকে আপনারা এবারে ঈদ করেন, কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িতে আসার জন্য যে কিভাবে মানুষ আপনারা দেখছেন যে ফেরিতে এবং ফেরিঘাটের অবস্থা দেখলেই বোঝা যায়। অর্থাৎ এরা কিন্তু সমস্ত হলো তাদের বাড়িঘরে যাবে এবং এই বাড়িঘরে যাওয়ার পরে অবস্থা পরিবেশ কী হবে আমি বলতে পারবো না। তবে এইটুকু বলি যে আমরা খুলনায় আমরা সার্বিকভাবে প্রশাসন, পুলিশ এবং আমরা সার্বিকভাবে একটা ব্যবস্থা নিয়েছি যে আমরা মাইকিং করছি, মাস্ক ব্যবহার করার জন্য বলছি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বারবার বলছি, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তার কারণ বাজার ঘাটে সব জায়গায় মানুষের যে ভিড়, এই ব্যাপারে আমার মনে হয় যে আমরা যত কঠোর ব্যবস্থা নিই না কেন এইটা সম্ভব হচ্ছে না। তারপরে আমার মনে হয় যে মানুষের কাছে আমাদের অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুরোধ, এবং আমরা একই কথা বলতে চাই যে আপনারা নিজে বাঁচেন, আপনার পরিবারকে বাঁচান এবং সমাজকে বাঁচান। এটাই হলো আমার এই করোনাকালীন সময় সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ যে আপনারা নিজেদের সীমাবদ্ধের মধ্যে রেখেই আপনারা এই ঈদ উদযাপন করবেন। আর নামাজের ব্যাপারে আমাদের সরকার এবং ধর্ম মন্ত্রণালয় বলেছেন যে খোলা জায়গায় কোনো নামাজ পড়া যাবে না, সেক্ষেত্রে মসজিদগুলো ব্যবহার করতে হবে এবং খুলনার সমস্ত মূল মসজিদ হলো বড় মানে আমাদের বড় মসজিদ, সেটা হলো আমাদের জামে মসজিদ, ওইখানেই হবে প্রথম জামাত। এরপরে প্রত্যেকটা মসজিদে পাড়ার আমরা বলেছি সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং আমরা একাধিক জামাত করার জন্য বলছি যে একসঙ্গে করতে গেলে অনেক অসুবিধা হবে। অর্থাৎ একাধিক 7:30টায় করেন, 8:30টায় করেন, 9:30টায় করেন, এইভাবে যাতে মানুষের ভিড়টা কম হয় এবং মানুষ যাতে সামাজিক দূরত্বটা বজায় রাখতে পারে। আমরা মোটামুটিভাবে আমরা খুলনায় আমরা প্রচারের মাধ্যমে, জনসচেতনার মাধ্যমে একটা অবস্থান সৃষ্টি করেছি। আমি বিশ্বাস করি যে খুলনায় আমরা এই আগামীকাল যে আমাদের ঈদের জামাত হবে অবশ্যই আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে মানুষের কোনো অবস্থায় একে অপরের সঙ্গে একদম পাশাপাশি না বসে, সেই দিকে আমরা বারবার তাদেরকে অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ তালুকদার আব্দুল খালেক। নিশ্চয়ই আপনারা সেই প্রচেষ্টায় সফল হবেন বলে আমরা আশা করতে চাই। আরিফুল হক চৌধুরী, আপনার কাছেও একই প্রশ্ন, সিলেট নগরীর ঈদ ব্যবস্থাপনা। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি উপস্থিত মেয়রবৃন্দ এবং সারা দেশবাসী তথা দেশি প্রবাসী যারাই আমাদের এই অনুষ্ঠানের সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আসলে এই প্যান্ডামিকের সময় আমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে যথারীতি আমি আমার সিটির মধ্যে প্রত্যেকটি মসজিদে আমরা অলরেডি কমিটির সঙ্গে আলোচনা করেছি। কাউন্সিলরদেরকে মাধ্যমে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাতে একাধিক নামাজের ব্যবস্থা করা হয়, সেটা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা হয়, সেই ব্যবস্থা করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই বাড়ি আসা ঢাকা থেকে এবং অন্যান্য মফস্বল থেকে যে বাড়িতে আসার যে একটা হিড়িক এবং মার্কেট খুলে দেওয়ার পরে যে মানুষের মধ্যে যদি সচেতনতা, আমার মনে হয় এখনো আমাদের অনেক আমরা পিছিয়ে আছি। কারণ আমরা যত প্রচারণা অব্যাহত রয়েছে, কিন্তু তারপরেও যেন মানুষের এই যে ঈদ মার্কেটে যেভাবে মানুষ কচি বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে আসছে এবং আমরা মাইকিং করছি, বোঝানোর চেষ্টা করতেছি, তারপরেও মানুষের মধ্যে সেটা উপলব্ধিটা এখন পর্যন্ত হয়নি, সেটা বাস্তব সত্যটা আমি শুনলাম। তো এটা এখন নামাজে আপনার সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবো, এটা ঠিক আছে, কিন্তু এর আগে যে এই যে কতদিন আমাদের মার্কেট গুলোতে যে উপচে পড়া ভিড় এবং আমাদের সামাজিক ডিস্টেন্স কতটুকু বজায় রেখেছে সেটা আপনারা এই মিডিয়ার মাধ্যমে আপনারাও প্রকাশ করেছেন, বিভিন্ন লঞ্চে, ট্রেনে, ইভেন আপনার এই যে মার্কেটে। এই অবস্থা আল্লাহ না করুক, আল্লাহ আমরা মনে রাখি যে আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা তার উদ্যোগ দিয়ে আমাদের প্যান্ডামিক থেকে রক্ষা করবেন। এটা একমাত্র এই যতই প্রচারণা করছেন, আমরা যদি প্রত্যেকে আমাদের বিবেকের প্রতি যদি আমরা নিজেরা নিজেদের সেফটি না বুঝি এবং আমাদের এটা এখন সমাজে আমাদের পলিটিশিয়ান আছি, সামাজিক সংগঠন আছি, আমাদের সকলের উচিত প্রত্যেকের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে এই বিষয়টাকে উপলব্ধি করে যাতে এটা আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজটা করি। এটা তো আমাদের নিজের বাঁচার জন্য, কিন্তু আমি আশা করি
আগামীকাল ঈদ উল ফিতরের অনুষ্ঠান যথাযথভাবে সুন্দর এবং স্বাস্থ্যবিধি মেনেই ইনশাআল্লাহ আমার নগরীতে হবে। নিশ্চয়ই সেই আশা আমরাও করতে চাই। ধন্যবাদ মেয়র আরিফুল হক চৌধুরী। জনাব আতিকুল ইসলাম আপনি আছেন আমাদের সঙ্গে। জি, জনাব আতিকুল ইসলাম আপনাকে শুরুতেই অভিনন্দন জানাই। আজ আপনার এই মেয়াদে ১ বছর পূর্তি হলো। সেজন্য আপনাকে অনেক, অনেক অভিনন্দন এবং আপনার কাছ থেকেও একটু প্রথমেই ঈদ ব্যবস্থাপনাটা নগরীর ঈদ ব্যবস্থাপনা তো জানতেই চাই। আপনাদের দায়িত্ব কি? ঈদ জামাত নিয়ে কথা হচ্ছে যেহেতু রাত পেরোলেই ঈদ জামাতটা। স্বাস্থ্য অধিদপ্তর বলল খোলা জায়গায় করতে, ধর্ম মন্ত্রণালয় বলল মসজিদের মধ্যে করতে। এখন শুরুতেই একটা সাংঘর্ষিক অবস্থা আমরা দেখতে পেলাম। সেখানে স্বাস্থ্যবিধি কিভাবে নিশ্চিত করা হবে? আপনারা কিভাবে দায়িত্ব পালন করবেন? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে নগরবাসীকে যে আমার আজকে আমরা 1 বছর দায়িত্ব নেওয়ার পর 1 বছর হলো আমাদের জন্য। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন দেওয়ার জন্য। এছাড়াও আজকে আমি দেখছি আমার খালেক ভাই সহ আরিফ ভাই সহ আমাদের সম্মানিত মেয়র বৃন্দ জাহাঙ্গীর সহ সবাই যারা আছেন সকল সম্মানিত মেয়রদেরকে আমি জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা এবং নগরবাসীকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে ঈদ মোবারক। ঈদ মানি হলো খুশি, ঈদ মানি আনন্দ, ঈদ মানি ঘরে বাবা মার সাথে দেখা করা, পরিবারকে একসাথে নিয়ে করা। এটি হচ্ছে বাস্তবতা, এটি হচ্ছে ঈদ। কিন্তু এই বাস্তবতার মধ্যেও কিন্তু আমরা আমাদের জীবনের যে দশায় যারা আমরা আছি আমরা কিন্তু প্রথম দেখছি মহামারী প্যান্ডামিক কোভিড-19। সুতরাং এটি কিন্তু একটু অন্য ধরনের ঈদ হওয়াই উচিত সকলের জন্য। আমি কিছুক্ষণ আগে আমরা টেলিভিশনে দেখছিলাম একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এক ছেলে তার মাকে ফোন করেছে, তার মাকে বলছে মা আমি ঈদের সময় আসবই মা তুমি তো আমি তোমাকে না দেখলে তো হয় না মা। তখন মা উত্তর দিচ্ছে বাবা এই দেশটাও তো মাটি, এই দেশটা তো তোমার মা, এই দেশটাও তোমার মা, এই দেশটাকে ভেবে তুমি এবারটা কিন্তু আমাকে দেখতে এসো না, তুমি তোমার ঘরে থাকো এই দেশকে বাঁচানোর জন্য। তাই আমি আজকে অনুরোধ করছি আবারও যে আপনারা যেভাবে দেশে গিয়েছেন এবং দেশে গিয়ে পুরা জাতি কিন্তু আজকে রিস্ক হয়ে গেছে, পুরো বাংলাদেশ। আজকে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বারবার বলছেন বক্তব্যের মাধ্যমে, আমাদের সম্মানিত মেয়র বৃন্দ কিন্তু এখানে বারবার বলছে, আমরাও বারবার বলছি, কিন্তু তারপরেও কেউ কিন্তু শুনছে না। কিন্তু এই দেশটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের সকলের, শুধু মেয়রদের না। মেয়ররা যেরকম তাদের সার্ভিস দিয়ে যাবে সিটির জন্য, অনুরূপ ভাবে নগরবাসীকেও কিন্তু সেভাবে সহায়তার জন্য এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বারবার বলছেন এই দেশটা বাঁচানোর দায়িত্ব শুধু মাননীয় প্রধানমন্ত্রীর নয়, দেশটা বাঁচানোর দায়িত্ব আমাদের 16 কোটি জনগণের, এই দেশটা বাঁচানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের। সুতরাং আমি মনে করি আপনাকে আমি যদি একটু বলতে চাই, গত 5 দিন যাবত আপনারা দেখেছেন আমি বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। আমি কয়েকটা শপিং মল বন্ধ করে দিয়েছি, শপিং মল বন্ধ করেছি, কিছু দোকান বন্ধ করেছি এবং তাদের পরিবাররা আমার বাসায় নিচে এসে তাদের মেয়েকে নিয়ে আসছে মাপ চাওয়ার জন্য যে আমার বাবা ভুল করেছে, দোকানটি আবার খুলে দিন। এটিও কিন্তু একটি বাস্তবতা, জীবন জীবিকার জন্য তারা কিন্তু এসছে এবং আমি কিন্তু কঠোর পদক্ষেপ করেছি। কিন্তু যখন তার মেয়ে যখন কান্নাকাটি শুরু করলো যে আমার পরিবার তারা না খেয়ে আমরা কিছুই করতে পারবো না আঙ্কেল, আমাদের দোকানটা আপনি খুলে দিন। তা এরকম কিন্তু বাস্তবতা আমাদের, আমরা কিন্তু অনেক 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 কঠোর থেকে কঠোরতর হচ্ছি, বাস্তবতা হচ্ছে আবার ফেরির মধ্যে স্ট্যাম্পেডের মধ্যে কিন্তু মারা গিয়েছে। সুতরাং আমি মনে করি মেয়র আতিকুল ইসলাম এইখানেই যদি একটু জানতে চাই, আপনারাও বারবার বলছেন, প্রত্যেকেই বললেন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান আমরা শুনছি সেই শুরু থেকে, আপনারাও বলছেন ঈদ যাত্রার কথা, কিন্তু ঈদে আহ্বান করা হলো, অনুরোধ করা হলো, দূরপাল্লার যানবাহন বন্ধ রাখা হলো, কিন্তু নগরবাসী যেন ঈদে ঢাকায় থাকে এই জন্য আসলে নগর পিতা হিসেবে আপনারা কি দায়িত্ব পালন করলেন যেন তাদেরকে ঈদে ঢাকায় রাখা যায়, তাদেরকে কনভিন্স করে হোক বা প্রয়োগ করে হোক আইনের, সেটির জন্য? আপনারা দেখুন আমরা কিন্তু কাউকে কিন্তু ঘরের মধ্যে তালা মেরে রাখতে পারবো না, কিন্তু কেউই পারবে না, কিন্তু আমিও পারবো না, আপনিও পারবেন না, কেউ পারবেন না। এবং এটা হলো বাস্তবতা। জীবন জীবিকা যখন চলবে, যখন দোকান মালিক সমিতিরা ওরা কিন্তু একটা আন্ডারটেকিং দিয়েছে যে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবো, কিন্তু সেটা তারা মানে নাই, সেটা সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে। ঠিক সিমিলারলি যারা ক্রেতা এবং যারা বিক্রেতা, ক্রেতারা কেন গেলেন দোকানে? ক্রেতারাদের তো নিজের দায়িত্ব আছে যে না আমি দোকানে যাব না। আমার যে কথাটা কিছুক্ষণ আগে বললেন, আমি কিন্তু দেখেছি বিভিন্ন দোকানে গিয়ে দেখেছি আমি যে দোকানের মধ্যে তাদের 3 মাসের বাচ্চাকে নিয়ে তারা আসছে, মাস্ক পরে নেই বাচ্চা। এটা দায়িত্ব কে নিবে? এটা দায়িত্ব যার বাপ মা, তাকেই কিন্তু দায়িত্ব নিতে হবে। তার ছেলে মেয়ের দায়িত্ব কিন্তু বাপ মাকে নিতে হবে।
ছেলে মেয়ের দায়িত্ব কিন্তু অন্য কেউ এসে নেবে না। জি সুতরাং আপনি যে কথাটা বলছেন তারা কেন ঘর থেকে বের হয়ে গেল, এই ঘর থেকে বের হওয়ার জন্য আমাদের প্রত্যেক কিন্তু আমরা বারবার অনুরোধ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছে, আমাদের কাউন্সিলর বৃন্দ জি অনুরোধ করেছে, জি আমাদের সকল নিশ্চয়ই মেয়ররা নিশ্চয়ই অনুরোধ মাননীয় করেছেন। মেয়র, কিন্তু আমরা আসলে সেই দায়িত্ববোধের জায়গায়, সেই সচেতনতার জায়গায় অতটা সচেতন হয়ে উঠতে পারিনি বলেই বারবার সরকারকে দায়িত্ব দিই। এই কথাটাই বলছিলাম। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মানে এই একই প্রশ্ন যদি আপনার কাছেও করি, যে ঘরে রাখতে, মানুষকে ঘরে রাখতে, আপনি শুরুতেই বললেন যে শতভাগ মানানো যায়নি, সেই ঘরে রাখতে আসলে কি ব্যবস্থা, সমন্বিত কোনো প্রয়াস ছিল, অনুরোধ, আহ্বানের বাইরে? না, যেটা আমরা তো বললাম, আমরা প্রশাসনের যেসব পুলিশ থেকে সব ডিপার্টমেন্টের সাথে কিন্তু আমি বসছি, এবং আমরা মহল্লা ভিত্তিক, মসজিদ ভিত্তিক এবং সামাজিক যেসব দায়বদ্ধতা গুলো ছিল সেগুলো কিন্তু আমরা সচেতন করেছি। আমরা মাইকিং থেকে শুরু করে আমাদের ওয়ার্ড পর্যায়ে যেগুলো আছে মহল্লা ভিত্তিক, আমরা কিন্তু তাদের সব জায়গায় জিনিসটা সার্ভিস দিচ্ছি, এবং আমরা কিন্তু ফ্রি মাস্কও তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা যেখানে যে অবস্থাটা আমাদের গাজীপুরের প্রায় 76টি স্পট করে, সেখানে কিন্তু আমরা সেই ব্যবস্থাটা করে নিয়েছি। কিন্তু এখানে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, একটা বয়সের মানুষের বা একটা পেশার মানুষের ধারণা হচ্ছে এটা উচ্চবিত্তদের রোগ হতে পারে, উচ্চবিত্তদের মধ্যে এই করোনাটা প্রবেশ করতে পারে। এই যে একটা হেলামি, এই যে একটা ক্ষতিগ্রস্ত অবস্থায় তারা যে নিজের মনকে তারা নিজেরা তৈরি করেছে। এবং আপনারা জানেন ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন এই যে 4 মাস সময় লাগলো, তারা ভ্যাকসিন অনেকেই নেয় নাই। এটা ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশে $100 পর্যন্ত এই ভ্যাকসিনের খরচ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে আমরা মাইকিং দিয়েও বলেছি আপনারা দয়া করে খুব দ্রুত ভ্যাকসিনটা নিজের শরীরে প্রবেশ করার, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেকে কিন্তু সেই কাজটি করে নাই। আমরা চেষ্টা করছি, আমরা ওই যে আমাদের আতিক ভাই বলেছে, যেটা আমরা তো সবাইকে অনুরোধ করতে পারবো, চেষ্টা করতে পারবো, আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের ভালোবাসা দিয়ে শক্তিটা প্রয়োগ করতে পারবো, আমরা কিন্তু শারীরিকভাবে কোনো শক্তি প্রয়োগ করতে ইচ্ছুক না বা করবো না। আমরা মানুষ হিসেবে মানুষকে সহযোগিতা করতে চাই। আমরা চাই নগরের মানুষ, সব মানুষ যেন নিরাপদ থাকে, তারা যেন ভালোভাবে থাকে। যেমন আগামীকালকে ঈদ, কিন্তু আমাদের কিন্তু গুম হারাম। আমরা চাচ্ছি প্রত্যেকটি মানুষ তার বাসা বাড়ি, মার্কেট থেকে, সবকিছু জায়গা থেকে যেন তারা নিরাপদ থাকে। আমাদের শহর থেকে যদি একজন মানুষও মারা যায় বা করোনায় আঘাত আসে, যদি সে ক্ষতিগ্রস্ত হয়, তখন এটা আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হই। সেজন্য কিন্তু আমরা সব মানুষের প্রতিদিনই কোনো না কোনো ভাবে তাকে বুঝ দিচ্ছি, জ্ঞান দিচ্ছি। এবং আমি আমাদের এখানে সিটিতে এক্সট্রা আমাদের যে প্রত্যেক মসজিদ ভিত্তিক আলেমদের আছে তাদেরকে নিয়ে এবং শিক্ষকদেরকে নিয়ে আমরা কোচিং করেছি, বলেছি যে কোনো ভাবে এটা আমরা সবাই সচেতন হিসেবে থাকি। কিন্তু তারপরেও দেখা যায় অনেকে কিন্তু সেই আইনটা মানছে না, নিয়মটা মানছে না। একসময় হয়তো মানবে, কিন্তু মানার সময় কিন্তু আমাদের অনেকগুলো প্রাণ চলে যাবে। এই যে অনেকের নিয়মটা মানছে না, তার পরিণতি খুব ভয়াবহ হবে বলে বিশেষজ্ঞরা বলছেন। ভারতের অবস্থা তো আমরা চোখে দেখছি। আমরা একটা বিরতি নিয়ে আসি। কাউন্সিলরদের কতটা সম্পৃক্ত করা যাচ্ছে, আমরা তো খুব বেশি তাদের সম্পৃক্ততা দেখছিও না। আপনি বলছেন আপনাদের ঘুম হারাম, সেই প্রসঙ্গে নিশ্চয়ই সবার কাছে আসবো। আর ঢাকা থেকে যারা গেলেন, আছেন খুলনার মেয়র, সিলেটের মেয়র, তারাও বলবেন সেখানে তাদের কি সচেতনতার জায়গাটা রয়েছে। ফিরছি রাজকাহনে একটা বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ রাজকাহনের আগের অংশে, যেখানে থামছিলাম যে ঢাকা বা রাজধানী ছেড়ে, রাজধানী বা গাজীপুরে যদি বলি, সেখান থেকে ছেড়ে গ্রামে যাওয়া ঈদ যাত্রাটা ঠেকানো যায়নি। এখন যারা চলে গেলেন, আমি তালুকদার আব্দুল খালেক, আপনি আগের অংশে বলছিলেন গতবারও ঈদ যাত্রাতে আসার পরে খুলনায় করোনা ছড়িয়েছে, তার আগে করোনার খুব একটা বিস্তার ছিল না। এবার যারা গেলেন একইভাবে, তারা যেন সংক্রমণ ছড়াতে না পারেন, সেজন্য আপনারা কি ব্যবস্থা নেবেন? তালুকদার আব্দুল খালেক। আপনি কি শুনতে পাচ্ছেন জনাব তালুকদার আব্দুল খালেক? আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? না, শুনতে পাচ্ছেন না। মেয়র মশা মারছেন স্প্রে দিয়ে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমি আরিফুল হক চৌধুরী, আপনার কাছে যাই। আরিফুল হক চৌধুরী, একই প্রশ্ন। যারা ঢাকা ছেড়ে গেলেন বা সিলেটে গেলেন এই করোনার মধ্যে, মহামারীর মধ্যে, তারা যেন সংক্রমণ ছড়াতে না পারেন, সেজন্য কি ব্যবস্থা নিচ্ছেন? কি বলছেন? আবার প্রশ্নটা একটু আবার করলে ভালো হবে। অবশ্যই অবশ্যই জানতে চাইছিলাম, যারা সিলেটে গেলেন, রাজধানী থেকে বা অন্যান্য জায়গা থেকে সিলেটে গেলেন, যারা ভাইরাস নিয়ে যাবার একটা আশঙ্কা তো বটেই থাকছে, তারা যেন সংক্রমণ ছড়াতে না পারেন, সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা আপনাদের পরিকল্পনা কি, কোনো ব্যবস্থাপনা আছে কিনা? আমরা তো একইভাবে আমরা অ্যানাউন্সমেন্ট করা, মাইকিং করা, প্রচার করা, এছাড়া তো আমাদের এটার যারা কথা শুনবে তারা তো শুনবে। কিন্তু আমি প্রথম থেকে বলছি, আমরা এত অস্থির জাতি, আমরা কখনোই পার্শ্ববর্তী দেশের এই অবস্থা দেখেও আমরা
অনুভব করতে পারি না যে আমাদের কি করণীয়। আমরা নিজেরা যখন নিজেদের অবস্থান বুঝতে পারি না, সেইখানে আপনি এদেরকে ঘরে কি করে রাখবেন? এদের জন্য প্রয়োজন আমার মনে হয় একটা শক্ত কঠোর অবস্থান, সেখানে ঘর থেকে বাড়িতে না দেওয়া, এই ধরনের একটা কঠিন না দিলে কোনোভাবে এই সংগ্রাম, আপনারা যতই আমরা প্রচারণা করি না কেন, বাস্তবতা হচ্ছে মানুষকে সেভাবে বোঝানো যাচ্ছে না। এবং তারা যেন এটাকে, এই ভারতের পার্শ্ববর্তী দেশে এটা দেখার পরেও নিজেরা এইটুকু ফিলিংস যাদের নাই, তাদেরকে আমি দুর্ভাগ্য, আমি নিজেও এফেক্টেড। এই জন্য বলতেছি যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সেইভাবে নিয়ন্ত্রণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই মিঠা কথায় আর আপনার ঘরে বসে থাকো আর এই কথা বললে আমাদের লোকজন করে এইটুকু জি, feelings মাননীয় যেখানে মেয়র নাই, একটু কি বলবেন, আপনি শক্ত অবস্থানের কথা বলছেন, এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? কিভাবে সেই শক্ত অবস্থানটা নেওয়া যায়? শক্ত অবস্থান, ঘর থেকে বাড়িতে পারবেন না কোনো কাজ ছাড়া, রিজনেবল সে ধরনের অবস্থান আমরা যেটা বলছি সেটা প্রশাসনিক ভাবে নিতে হবে, তা না হলে কিন্তু এটা কোনো অবস্থাতেই সম্ভব। জি, ধন্যবাদ। তালুকদার আব্দুল খালেক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব তালুকদার আব্দুল খালেক, আপনার কাছেও আমি একই প্রশ্ন করছিলাম যে খুলনায় যারা ঢাকা বা অন্যান্য জায়গা থেকে ঈদ করতে গেলেন, তারা যেন সংক্রমণ ছড়াতে না পারেন, এজন্য আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? শুনতে পাচ্ছেন আমার না? মনে হয় শুনতে পাচ্ছেন না। জি, জনাব আতিকুল ইসলাম, আপনার কাছ থেকেই তাহলে এবার জানতে চাই যে ইনারা তো আবার ফিরবেন, যারা গেলেন তারা আবার ব্যাক করবেন ঢাকায়। সেক্ষেত্রে আবারও সেই ঝুঁকিটা রয়ে যাচ্ছে এবং তারপরে একটা ভয়াবহ পরিকল্পনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই ব্যবস্থাটাকে অন্তত একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা বা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার জন্য কি কোনো সমন্বিত পরিকল্পনা আছে? জি, আমরা মনে করি এই মুহূর্তে যারা আবার ঢাকায় ফিরে আসবেন, অবশ্যই এটি অত্যন্ত চিন্তাকর বিষয়। এজন্য আমি মনে করি স্ট্রেট আমরা শুনছি যে পুলিশকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া এবং পুলিশ এটা ফাইন করতে পারবে। কারণ কথা হচ্ছে হলো আমাদের আসলে অনুরোধ, তারপর সবিনয় অনুরোধ করা, সবার কাছে রিকোয়েস্ট করা, এগুলো কিন্তু অনেক হয়েছে। বিশ্বের যত দেশ উন্নত হয়েছে সব দেশ কিন্তু ফাইন 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 দিয়েই কিন্তু আজকে উন্নত হয়েছে এবং আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি। আমাদেরও কিন্তু সেই ধরনের আইনি ব্যবস্থার মধ্যে কিন্তু আনতে হবে। যারা আসবেন তাদেরকে স্ট্রেট মাস্ক পরে থাকতে হবে, মাস্ক খুলে তারা আসতে পারবে না, ঢাকার মধ্যে চলতে পারবে না। এই ধরনের শুধু সিটি কর্পোরেশন একলা কিন্তু পারবে না। সিটি কর্পোরেশন, প্রশাসন এবং সবচেয়ে বড় আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। মানুষের যার যার মেন্টালিটি চেঞ্জ করতে হবে। যেরকম ঢাকা শহর থেকে প্রায় 65 লক্ষ মানুষ কিন্তু দেশে গিয়েছে ঈদ করার জন্য। এই 65 লক্ষ এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস ব্যাপার, একটা সংক্রমণ কিন্তু ছড়াবে। কিন্তু আগে ঢাকা শহরের মধ্যে করোনাটা ছিল বা বিভিন্ন শহরের মধ্যে ছিল, এটি কেন গ্রামে গ্রামে জেলায় জেলায় কিন্তু ছড়িয়ে যাবে ইউনিয়ন পর্যায়ে। সুতরাং ওরা আবার আসবে। সুতরাং আমি মনে করি ইমিডিয়েটলি এখানে আমি সরকার প্রধানকে অনুরোধ করছি ইমিডিয়েটলি এই পুলিশকে বলা এবং একটি কঠিন থেকে কঠিন একটা আইন করে দেওয়া, যারা মাস্ক কিন্তু পড়তেই হবে এবং যদি দরকার পড়ে এই লকডাউনটাকে আরো এক্সটেন্ড করে কিভাবে কন্ট্রোল করে করে নিয়ে আসতে হবে, এটি একটি কঠোর মনিটরিং এর মধ্যে নিয়ে আসতে হবে। নাহলে জি, জনাব আতিকুল ইসলাম, সেই কঠোর মনিটরিং এর কথা বলছেন, পুলিশকে বিচারিক ক্ষমতা, পুলিশের তো আগেও এই ফাইন করা এই ধরনের মানে অধিকার তো পুলিশের আগেও ছিল। বিচারিক ক্ষমতা বলতে এখন কি এমন হয়ে যাবে পুলিশের? জি, আমি আপনাকে বলি পুলিশে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। কিন্তু পুলিশ যখন কোথায় যায়, ম্যাজিস্ট্রেট নিয়ে পুলিশকে ম্যাজিস্ট্রেসি করতে হয়। সেই ধরনের পাওয়ার কিন্তু পুলিশকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। আমরা যখন যাই সিটি কর্পোরেশন থেকে, আমাদের ম্যাজিস্ট্রেট কিন্তু পুলিশকে কিন্তু নেয়। পুলিশের আছে যেরকম করে পুলিশ কোনো গাড়িকে ফাইন করতে পারবে, মোটরসাইকেল যদি রাস্তায় যদি থাকে অবৈধভাবে পার্কিং, ওটিও কিন্তু পুলিশ করতে পারবে। কিন্তু মাস্কের জন্য পুলিশ কিন্তু কাউকে ফাইন করতে পারবে না। আমি সেটা মিন করতে চাচ্ছি। ওই জন্য মাস্ক না পরলে যে আইন, অর্থাৎ একটা ভয়ের মধ্যে আনতে হবে পুরো নগরবাসীকে, আমি সেটা মিন করতে চাচ্ছি। আজকে যদি অন্যভাবে গাড়ি পার্কিং করেন তাহলে কিন্তু গাড়ি কিন্তু আপনার পুলিশ কিন্তু সার্জেন্টরা কিন্তু ফাইন করতে পারে, আপনি যে কাউকে থানায় নিতে পারে কোনো কেস থাকলে। সেরকম ম্যাজিস্ট্রেসি হলো মাস্ক না পরলে একটি কঠোর একটি আইন ইমিডিয়েটলি কালকে পরশুর মধ্যেই
ডিসিশন দিতে হবে জি, এবং সেইভাবে অনেক আমাদেরকে এটা অনেক অনেক maintain ধন্যবাদ মাননীয় মেয়র আতিকুল ইসলাম। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, খুব সংক্ষেপে আপনিও যদি এই বিষয়ে বলেন, কারণ পুলিশের নামে মানে সাধারণ মানুষের মনে একটা আশঙ্কা উদ্বেগ আছে যে যখনই কঠোর করার কথা বলা হয় তখনই পুলিশের একটা ঘুষ বাণিজ্য বেড়ে যায়, এরকম একটা ধারণা কিন্তু প্রচলিত আছে। সেখান থেকে পুলিশকে বিচারিক ক্ষমতা দিলে কি সমন্বয় মানে আপনাদের সমন্বিত পরিকল্পনাটা বাস্তবায়ন করতে সুবিধা হবে? এটা হয়তোবা কিছু সময়ের জন্য হবে, এটা লং টাইম যদি হয় তাহলে এটা আইন কাঠামো এবং শাসন ব্যবস্থার মধ্যে এটা একটা প্রভাব পড়তে পারে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে শক্তির বিকল্প নাই। আপনি দেখবেন একটা জিনিস, আগে টেলিফোন বিল কিন্তু মানুষ দিত না, কিন্তু এখন মোবাইল চালায় সবাই, কিন্তু অ্যাডভান্স টাকা ভরে কিন্তু মোবাইল চালায়। সেই হিসাবে আমি মনে করি আইন যেটা আতিক ভাই বলেছে, এই সময়ের জন্য, এই বিশেষ সময়ে, শুধু এই করোনা পরিস্থিতি চলনা অবস্থায় সে যদি এটা বিশেষ সময়ের মধ্যে যদি দেওয়া হয় তাহলে সেটা বাস্তবায়িত হবে, কিন্তু এটা যদি লং টাইম হয় বা স্থায়ী হয় তাহলে এটা নাগরিকদের জন্য একটা সুফল আসবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে ঈদের পর থেকে এটা কঠোর হতেই হবে, না হলে নাগরিকদের এবং দেশের অর্থনীতির উপর এটা ক্ষতিগ্রস্ত হবে। কোনোভাবেই মানুষের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না এবং মৃত্যুর দিকে যাবে না এবং অর্থনৈতিকভাবে কোনোভাবে বঙ্গুত্ব হওয়া যাবে না। সেই হিসাবে ঈদের পরে প্রয়োজনে আরো কঠোরভাবে অন্তত 14 দিন যদি এটা লকডাউন করা হয় তাহলে সবার জন্য একটু মঙ্গল আসবে। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আমরা তালুকদার আব্দুল খালেক নিশ্চয়ই আমাকে এখন শুনতে পাবেন, আমি বিরতির পরে এসেই বরং ওনার কাছ থেকে শুনতে চাইবো তালুকদার আব্দুল খালেক যে কিভাবে সংক্রমণ রোধে আপনাদের কি ব্যবস্থাপনা আছে। ফিরছি রাজকাহনে, আরো প্রশ্ন তো রয়েই গেছে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমি বলছিলাম তালুকদার আব্দুল খালেকের কাছে যাব। আমি একটু খুব সংক্ষেপে কয়েকজন আমার দর্শকরা রিপন হোসেন, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আলী সবাই ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। শাহরিয়ার ভুঁইয়া বলছেন লকডাউনের সময় বাড়ানো হোক। কাউসার আলম বলছেন জনগণকে দোষ দিয়েন না, সরকারই তো সবকিছু ঠিক করে। আমি কাউসার আলমের এই অংশটুকু নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে জানবো, কিন্তু মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যারা খুলনা যাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে, রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে যারা ঈদ করতে খুলনা গেছেন, তারা যে সংক্রমণ ছড়াবেন না এই বিষয়টা আপনারা নিশ্চিত করতে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? তালুকদার আব্দুল খালেক। জনাব তালুকদার আব্দুল খালেক আছে? আমার মনে হয় হ্যাঁ, জি জি জি, বলেন। তালুকদার আব্দুল খালেক আপনার কাছে এই প্রশ্নটি করছিলাম, আপনি কি শুনতে পেয়েছেন আমার প্রশ্নটি? আমরা আসলে এখন ওই তো ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে খুলনা এই দক্ষিণ অঞ্চলে অনেক লোকজন আসছে, যাদেরকে আমাদের পক্ষে এই টেস্ট করা সম্ভব হচ্ছে না। তারা যার যার বাড়িতে গেছে, যার কারণে আমার মনে হয় আমরা একটা আতঙ্কিত অবস্থায় আছি। তারপরেও প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন আমরা সম্পূর্ণভাবেই সরকারের নির্দেশনামা অনুযায়ী আমরা প্রচার সহ বিভিন্ন সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে মাস্ক ব্যবহার করে আমরা অনবরত সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। তারপরেও একটা বিষয়, খুলনা অঞ্চলটা আপনারা জানেন যে আমাদের ভারতের সাথে আমাদের একটা বিশাল বর্ডার আছে। এই বর্ডারে যারা বৈধভাবে আসে তাদের তো একটা হোম কোয়ারেন্টাইনে থাকে, কিন্তু অবৈধভাবে যারা আসে তারা কিন্তু সরাসরি বাড়িতে চলে যায়, তাদের আমাদের কোনো নিয়ন্ত্রণের বাইরে। অতএব আমরা একটা হুমকির মুখে আছি। সেই কারণে আমার মনে হয় যে ঈদের পর সরকারের একটু কঠোর অবস্থা অবলম্বন করতে হবে এবং সেইভাবে আমরা যদি কিছুদিন এক সপ্তাহ আমরা করতে পারি কঠোরভাবে, তাহলে হয়তো যার যার অবস্থা, এবং কঠোর মানে বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না। তারপরে এখন তো ঈদের কাটা সব শেষ, অর্থাৎ এই মুহূর্তে বাড়িতে থাকবে, সরকারের সাহায্য করবে, দেশের ওই এলাকার মঙ্গলার্থে এই কাজটা করবে এবং এই ব্যাপারে নির্দেশনা একটা কঠোর হতে হবে এবং আমাদের পক্ষে যা যা করণীয় ইনশাল্লাহ আমরা করবো। এইটা আমি আপনাদের প্রতিশ্রুতি। তার মানে কি তালুকদার আব্দুল খালেক বাড়ি থেকে বের হতে পারবেন না? তার মানে যারা ঈদে গেলেন তারাও আর আসতে পারবেন না, এই সময়টা ঢাকায় ফিরতে পারবেন না, এটি নিশ্চিত করার কথা বলছেন? না, এই সময় আসবে কেন? এই সময় আমাদের একটা নির্দিষ্ট সময় তারা বাড়িতে থাকুক, থাকার পরে আস্তে 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 পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায় এই যে দেখার পরে সরকার আস্তে আস্তে সীমিত আকারে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করবে। জি, ধন্যবাদ ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। যেটি আমার একজন দর্শক কাউসার আলম বলছেন জনগণকে দোষ দেন না, সরকারই তো সবকিছু ঠিক করে। মানে সরকার এই টোনটা সেট করতে কোথাও এক জায়গায় দুর্বল বা হালকা একটা বার্তা দিয়ে দিয়েছে কিনা। যখন দোকান মালিকরা আন্দোলন করছে দোকানপাট খুলে দিল, গণপরিবহন মালিকরা আন্দোলন করছে গণপরিবহন চালু করে দিচ্ছে, মানে এটা যে কতটা ভয়াবহ একটা অবস্থা সেটি এই বার্তাটা পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছে কিনা, শক্ত অবস্থানে এখন কতটা কাজ হবে যে বার্তা সরকার দিচ্ছে?
একটি জিনিস যিনি দর্শক বলেছেন উনি অনেক সময় একটা একদিকে রাইটও বলেছেন, আরেকদিকে হয়তো বা না বুঝেও বলেছেন। সরকার তো একটা যেটা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য তার ডিসিশনটা দিতে হয়। বাস্তবমুখী আমি মনে করি যারা শাসন ব্যবস্থার যে দায়িত্বে আছেন না কেন, এবং সব পক্ষই কিন্তু যারা সচেতন মানুষ সবাই কিন্তু সবাইকে অনুরোধই করছে যে কোনো মূল্যে স্বাস্থ্যবিধিটা যেন মেনে চলি। কিন্তু আমরা অনেক সাধারণ নাগরিক আছে, তারা বুঝে শুনে না বুঝে কিন্তু তারা হেলামি করছে। এই হেলামিতে সবার জন্য ক্ষতি। যিনি করছে উনি তো নিজে ধ্বংস হচ্ছে বা ওনার পরিবারের সদস্য কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। সেই হিসাবে আমি মনে করি সরকার একটা মেসেজ দিতে পারে, সরকার যে মেসেজটা দিচ্ছে সেটা যেন আমরা মেনে চলি। আর যদি সরকার কোনো অন্যায় করে থাকে তাহলে সরকারের তো নীতি নির্ধারক প্রধান ব্যক্তি আছেন, উনি তো দেশপ্রেম আছে, উনি ওনার মানুষকে ওনার সন্তানকে বাঁচানোর জন্য যে কাজটি করেন, উনি দেশবাসী মানুষকে বাঁচানোর জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি করছেন। যদি সরকারি কোনো কর্মকর্তা যদি ভুল করেন তাহলে কিন্তু যেহেতু আমাদের মিডিয়াটা শক্তিশালী আছে, যে কোনো সময় কিন্তু সেই জিনিসটা সত্যটা প্রকাশ পায়। সেজন্যই জি জি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, যেই সত্যটা প্রকাশ পেয়েছে, আমি যদি আমার অনুষ্ঠানের কথাই একটু বলি আপনাকে, যে আমার মানে বেশ কিছুদিন আগে এই মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আমার সাথে সম্পৃক্ত হয়েছিলেন এই অনুষ্ঠানে আমরা যুক্ত করেছিলাম গণপরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠনের সভাপতি, দোকান মালিক সভাপতি। সবারই বক্তব্য যে তার সেক্টরে খুব একটা করোনার সংক্রমণ নাই, সেখানে করোনা সংক্রমণ মৃত্যুর হার খুবই কম। গার্মেন্টস মালিক সভাপতি মানে গার্মেন্টস মালিকদের সংগঠনের নেতা সবাইকে আমরা যুক্ত করেছিলাম। তাদের এই বক্তব্য, তার মানে কর্তৃপক্ষকেই তো বা সংগঠনের অভিভাবক পর্যায়ে যারা আছেন তাদেরকেই তো সম্পৃক্ত করা যাচ্ছে না। এইখানে কি একটা ব্যর্থতা নেই? না, আমি তো যেটা বলছিলাম এই যে একটা যে ভুল মেসেজ বা ভুল ধারণা, অনেকে মনে করে এটা গরিব মানুষের রোগ না, অনেকে মনে করে যারা রোদ্রে থাকে বা বাইরে থাকে তাদের দ্বারা এই রোগটা হয় না। কিন্তু রোগটা কিন্তু এই জীবাণুটা কিন্তু যে কোনো মানুষ দিয়ে কিন্তু আরেকজনের গায়ে প্রবেশ করতে পারে। যেমন আমি ইয়াং আছি, আমি আগেই বলছি আমার বয়স কম আছে, তো যখন আমার বাসা বাড়িতে যাই, যখন আমার মার গায়ে বা আমার বাবার গায়ে যাবে তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই হিসেবে যে বন্ধুটা বলেছে হয়তো বা সে তার পর্যায় থেকে বলেছে। যারা পরিবহনের গাড়িতে চালক বা হেল্পার বা কন্ট্রাক্টর যাদেরকে যে পরিচয় বলি, তাদের তো হয়তো বা হচ্ছে না, কিন্তু তাদের মাধ্যমে অন্য একটা সিনিয়র মানুষের মধ্যে কিন্তু এই জীবাণুটা যাচ্ছে। সেজন্য বিশ্ব স্বাস্থ্য বিধি বা নীতি যেটি বলি না কেন, আমাদের দেশে যেটা আছে সেটা কিন্তু সব পর্যালোচনা করেই কিন্তু মেসেজটা দেওয়া হচ্ছে। সেই হিসেবে আমি মনে করি অন্যের সমালোচনা করে সবাই যদি আমাদের পক্ষ থেকে একটু সচেতন থাকে তাহলে কিন্তু সবাই বাঁচাতে পারবো। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে যাই। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, স্পষ্ট আপনার বার্তাটি। আমি জনাব আরিফুল হক চৌধুরী, কাউন্সিলরদেরকে কিভাবে ইনভলভ করা, সম্পৃক্ত করা যাচ্ছে এই সময়টাতে আপনাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে যেন ঘরে রাখা যায়, যেন তাদেরকে সহযোগিতা করা যায়, এই জন্য আমরা আমাদের কাউন্সিলররা প্রত্যেকে মাইকিং করতেছে, প্রচার করতেছে। এটা তো বললাম এটা কোভিড-19 ঘোষণা হওয়ার পর থেকে অব্যাহতভাবে এটা প্রচারণা হচ্ছে মসজিদে, মন্দিরে, সবকিছুতে। কিন্তু এইগুলাতে আপনি কাজে আসছেন না। আমি এই জন্য বলবো অতটা কাজে, কারণ আমাদের যে প্রশাসনিক ভাবে যে সিদ্ধান্ত আসে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেক্ষেত্রে যখন দেখা যায় যে গণপরিবহন বন্ধ, অথচ ছোট পিকআপে বা পাবলিক কারে যখন দেখা যায় বা পরিবহনের পণ্য আনতে গিয়ে যে লোকজনকে নিয়ে আসতেছে, একজনের লোকে আরেকজন গাদাগাদি করে, তখন ওই হাইওয়েতে আমাদের প্রশাসন কি ভূমিকাটা নিল? যে এই ধরনের যদি এইটুকু যদি একটু অ্যাকশন দেখতো পাবলিক, তাহলে তো কিছু হবে। দেখলো যে গণপরিবহন বন্ধ হলে কি হবে, অন্য পরিবহনের তো আমরা গাদাগাদি করে আসতেছি, চোখের সামনে দিয়ে কিছু হচ্ছে না। তো এইটা আসলে বলেন আপনি অনেক কথাই শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরাও এই সরকারের স্বাস্থ্যবিধি মেনে ঘোষণার পর ঘোষণা, প্রচার প্রচারণা এগুলাতে কাজে, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদেরকে ওই অর্থনৈতিক দণ্ড ব্যবস্থা করবেন না, অহেতুক কোনো কাজ ছাড়া বাইরে গেলে দণ্ড এবং জরিমানা এবং জেল, এইটুকু যদি কয়েকটা ঘটনা হয়, আমাদের পাবলিক আবার খুব সচেতন, তখন ঠিকই দেখবেন অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না। তো কাজে আমরা মুখে যতটুকু কঠোর বলি না কেন, প্রশাসনিক ক্ষেত্রে ওইভাবে কোনো চিত্র সাধারণ জনগণের কাছে মেসেজ সেভাবে পৌঁছে নাই, যার জন্য আমরা বলতেই আছি কিন্তু কোনো কাজই আসছে না। তার মানে সবাই আপনারা প্রশাসনিকভাবে শক্তভাবে এটাকে প্রয়োগ করার উপরেই জোর দিচ্ছেন। ধন্যবাদ মেয়র আরিফুল হক চৌধুরী। আমাদের সঙ্গে আতিকুল ইসলাম এর সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমি একটু গাজীপুর থেকে একটু যদি মেয়র বলতে আতিকুল পারতাম। ইসলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই। আমি একদম শেষ মুহূর্তে আছি। সবার কাছ থেকে একটু জনগণের উদ্দেশ্যে, আপনার নগরবাসীর উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে যদি ঈদের কোনো বার্তা দিতে চান, মেয়র তালুকদার আব্দুল খালেক। হ্যাঁ, আমি জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং তারা এই ঈদ উৎসব যদিও খুশির উৎসব, কিন্তু আমাদের দেশে এই করোনাকালীন সময় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমরা ইতিমধ্যে যে নির্দেশগুলো দিছি যে আপনি আপনার ছেলেমেয়ে নিয়ে ঘরের মধ্যেই আপনি ঈদ পালন করেন এবং বাইরে যতটা সম্ভব মাস্ক ব্যবহার করে যাবেন, না গেলে সবচেয়ে ভালো হয়। আমি তাদেরকে অনুরোধ করব নিজেদের স্বার্থে, নিজের সন্তানের স্বার্থে, দেশের স্বার্থে তাদেরকে এই কাজটা করা উচিত। অনেক অনেক ধন্যবাদ তালুকদার আব্দুল খালেক আপনাকে। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। জি, আমি যে মেসেজটুকু দিতে চাই, আমাদের ধরেন স্থানীয় সরকারের 65,000 জনপ্রতিনিধি আছে, মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন। এখানে প্রত্যেকটি জনপ্রতিনিধিকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং আমাদের যে মাননীয় পার্লামেন্ট মেম্বার আছেন তারা যদি নিজস্ব এলাকায় সেই দায়িত্বটা নিয়ে যদি সবাই যৌথভাবে কাজটা করা হয় তাহলে সম্ভব। না হলে শুধু প্রশাসনিক লোক দিয়ে, সরকারি কর্মকর্তা দিয়ে কিন্তু এই করোনা মোকাবেলা করা খুব কঠিন কাজ। জনপ্রতিনিধিরা তাদের এলাকার মানুষকে সচেতন করবে, প্রশাসনিক লোকেরা তার দায়িত্বটা পালন করবে। যদি যৌথভাবে করা হয় এবং সকল নাগরিককে যদি এখানে একসাথে ইনভলভ করে মানবিকভাবে কাজটা করা হয় তাহলে সমাধান হবে। না হলে আমাদের অর্থনীতি, আমাদের করুণা, আমাদের প্রাণ, অনেক কিছুরই ক্ষতি হবে। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। অনেক ধন্যবাদ মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী। নগরবাসীর জন্য, দেশবাসীর জন্য ঈদের কোনো বার্তা? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দেশবাসী এবং আমার নগরবাসী, দেশে এবং বিদেশে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই প্যান্ডামিকের সময় যারা ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করেন। আর যারা অসুস্থ তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। একই সাথে আমরা যেন সরকারের এই স্বাস্থ্যবিধি মেনে আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা দেখে আমরা নিজেরা বাঁচার জন্য, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে বাঁচার জন্য, নিজেদের আত্মীয়দেরকে বাঁচার জন্য আমরা যেন সরকারের স্বাস্থ্যবিধি এটা মেনে আমরা করি, এটাই আমার অনুরোধ। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আরিফুল হক চৌধুরী। আপনাদের ঈদ ভালো কাটুক। মাননীয় মেয়র, আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আশা করব এবং সবাইকে আহ্বান জানাবো এই আজকে সতর্ক বার্তাগুলো সবাই মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।